বাংলাদেশের ইতিহাসের গতিপথ বদলে দেওয়া জুলাই অভ্যুত্থানের ৭ মাস পরেও দেশের রাজনীতি ঘুরপাক খাচ্ছে সংস্কার উদ্যোগ এবং জাতীয় নির্বাচনের দাবির মধ্যে। অবশ্য রাজনৈতিক পরিসরে নতুন মাত্রা যোগ করেছে গণ অভ্যুত্থানের নেতৃত্বের সারিতে থাকা শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির গণপরিষদ নির্বাচন দাবি। রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন। এসব নিয়েই ভোটের ট্রেনের ১১৬তম পর্বে সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, আজ আলোচনায় যুক্ত আছেন ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির একজন নেতা। তবে তার আগে চলুন দেখে নিই ভোটের মাঠে আজ যা আলোচনা হলো। আজ নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। সাবেক সামরিক ও সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে ইনসাফ জিন্দাবাদ স্লোগানে আত্মপ্রকাশ করলো এই জনতার দলটি আত্মপ্রকাশ করেছে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এবং এর চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এক অনুষ্ঠানে বলেছেন, সংস্কার বাস্তবায়ন না হলে সুষ্ঠু নির্বাচন হলেও ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। তিনি বলেছেন, বিভিন্নভাবে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে, বাইরে থেকে হচ্ছে, ভেতর থেকেও হচ্ছে। পরাজিত শক্তি মনে করে বর্তমান কাঠামো অব্যাহত রাখা দরকার, তাই সবাইকে সতর্ক থাকতে হবে, তিনি আহ্বান জানিয়েছেন। এদিকে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আজ বলেছেন, নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে একমত জামাত ইসলামী আজ জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনে আলী রিয়াজের কাছে জামাত ইসলামী মতামত জমা দিয়েছে, যেটি মূলত সংস্কার প্রস্তাবনার জন্য 5টি সংস্কার কমিশনের যে প্রস্তাবনার আলোকে রাজনৈতিক দলগুলোর কাছে চাওয়া হয়েছিল সেটির লিখিত মতামত দিয়েছে জামাত ইসলামী এবং সেখানে তারা এই আগের মতোই নির্বাচন সংখ্যানুপাতিক এবং দ্বিকক্ষ বিশিষ্টর বিষয়ে কথা বলেছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এক অনুষ্ঠানে আজ বলেছেন, মানুষের আকাঙ্ক্ষার একমাত্র প্রতিফলন হবে নির্বাচনের মাধ্যমে, জনগণের নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নেবে। দর্শক, ভোটের মাঠে আজ যা আলোচনা হলো তা তো জানালাম। এ বিষয়ে আজ আলোচনা করব। এ নিয়ে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। স্বাগত জনাব মুসা আপনাকে। ভোটের ট্রেনে আমরা দেখছিলাম বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী কিছুক্ষণ আগে দেখলাম যে তিনি বলেছেন এক অনুষ্ঠানে, জনগণের নির্বাচিত সরকারি সংস্কারের সিদ্ধান্ত নেবে। এবং আপনার কাছে জানতে চাই, সংস্কার করতে নির্বাচিত সরকারের কাছে নাগরিক কমিটির এই আস্থার সংকট হচ্ছে কেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই শব্দটা আসলে ঠিক আস্থার সংকট না। বিষয়টি হচ্ছে, আমরা যিনি একজন বিএনপির একজন বর্ষিয়ান নেতা, তিনি যে প্রশ্নটি তুলেছেন যে সংস্কারের একমাত্র আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে নতুন যে সংসদ, সেটি এই জায়গাটিতে আমরা কিছুটা ভিন্নমত পোষণ করছি। কারণ আপনারা দেখবেন যে মানুষের যে অভিপ্রায়, সে অভিপ্রায় নানাভাবে ব্যক্ত হতে পারে। তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচন। কিন্তু এছাড়াও আমরা যখন এই জুলাই গণ অভ্যুত্থান দেখলাম, সেই অভ্যুত্থানও কিন্তু মানুষের একটি অভিপ্রায়ের নিঃসংকোচের বহিঃপ্রকাশ। সেই বহিঃপ্রকাশটিকেও আপনি কিন্তু বাতিল করতে পারেন না বা আপনি এটিকে ইগনোর করতে পারেন না। তো আমরা এই সর্বশেষ যে বহিঃপ্রকাশ, জন আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশের মাধ্যমেই কিন্তু একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং এই গণ অভ্যুত্থানের অন্যতম একটা লক্ষ্যই ছিল মানুষের মনে পুঞ্জীভূত যে ক্ষোভ, মানুষের যে প্রতারিত হওয়ার যে লম্বা ইতিহাস, সে জায়গা থেকে মানুষ এখন বেরিয়ে আসতে চায়। তো সে বেরিয়ে আসতে চাইলে আমাদের যে রাষ্ট্র কাঠামো রয়েছে, আমাদের যে আইনি কাঠামো রয়েছে, আমাদের যে সাংবিধানিক কাঠামো রয়েছে, সেটিতে ব্যাপক ভিত্তিক সংস্কার আসলে দরকার। এই বিষয়টি সবাই মেনে নিয়েছেন। এখন এই সংস্কারের প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে, সেই প্রশ্নে আমরা স্পষ্টভাবে বলেছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, সেই সমস্ত ছাত্র জনতা যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, তারা স্পষ্ট করে বলেছেন যে এই নির্বাচন যেটি হবে তার আগে সংস্কার প্রক্রিয়ার ভিতরে এই দেশকে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ সংস্কার প্রক্রিয়ার যে যাত্রা, সেটি দৃশ্যমান হতে হবে। সেটি দৃশ্যমান করা ছাড়া আমরা যদি আবার যেনতেনভাবে একটি নির্বাচন আয়োজন করি, সেক্ষেত্রে আমাদের যে বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাটি
খুব অঙ্কুরেই নিঃশেষ হয়ে যাওয়ার একটা পরিণতি আমরা হয়তো দেখতে পাবো। সেই জায়গা থেকে, সেই আশঙ্কার জায়গা থেকে আমরা বারবার বলে আসছি যে আমাদের সর্বপ্রধান যে বড় সংস্কারটি আনা দরকার সেটি একটি সাংবিধানিক এবং রাজনৈতিক কাঠামোয়। সেটির জন্য আমাদের একটি নতুন সংবিধান দরকার। আমাদের সংবিধান বর্তমানে যে অবস্থানে পৌঁছে গিয়েছে সেই জায়গা থেকে এটিকে আর কোনোভাবেই এটিকে আর সংস্কারের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষিত সংবিধানের রূপ দেওয়ার সম্ভব নয়। সে জায়গাটিকে থেকে আমরা স্পষ্ট করে বলেছি যে নতুন করে একটি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন হতে পারবে এবং সেই নতুন সংবিধানের মাধ্যমেই আমাদের যে গণতন্ত্রের পথে যে যাত্রা, আমাদের সংস্কারের পথে যে যাত্রা, সেই যাত্রাটির একটি পরিপূর্ণতা লাভের দিকে আমরা এগোতে পারবো। জি, আপনি নতুন সংবিধানের কথা বলছেন, যে সংবিধানের আলোকেই কিন্তু এই সরকারের উপদেষ্টারা উপদেষ্টারা শপথ নিয়েছেন এবং একই সঙ্গে যে সংস্কারের যদি কথা বলি, যে মোটা দাগে যেসব সংস্কার করার প্রয়োজন রাজনৈতিক দলের নেতারা মনে করেন বা সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন যে যেখানে উল্লেখযোগ্য যেসব সমস্যা রয়েছে সংবিধানে, যেটি বলছেন যে ফ্যাসিজম যেন আর ভবিষ্যতে তৈরি না হয়, সেগুলোই যদি সংস্কার করা হয়, সেগুলো যদি বাদ দিয়ে নতুনভাবে সেই পয়েন্টগুলো আলাদাভাবে উল্লেখ করা হয়, তাহলেই তো প্রয়োজন। নতুন সংবিধানের প্রয়োজন কি? আচ্ছা, ঠিকই, খুবই সুন্দর একটি প্রশ্ন। এটি আসলে এই প্রশ্নটি আপনারা দেখবেন যে বেশিরভাগ বাংলাদেশের যে বড় রাজনৈতিক দল, আমাদের গণতন্ত্রেরই তারা আমাদের সঙ্গী সারথী, তারাও দীর্ঘদিন গণতন্ত্রের পথে সংগ্রাম করেছেন, তাদের বিএনপির কাছ থেকে এই দাবিগুলো আসে। তাদের বক্তব্য হচ্ছে যে সংবিধান নতুন করে শুধুমাত্র সংস্কারের মাধ্যমে এটি আসলে সমাধান করা সম্ভব। সেই জায়গায় আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে যে আপনি দেখবেন আমাদের সংবিধান এতবার এটার ভিতরে কাটাছেঁড়া হয়েছে, এতবার এটার যে মূল যে শক্তি ছিল, মূল যে কাঠামো ছিল, সেটি জনগণের যে আকাঙ্ক্ষিত রূপ, সেই রূপটি কিন্তু কখনোই এটি প্রতিষ্ঠিত হতে পারেনি সেই রূপে। সে জায়গায় আমরা নতুন করে বলেছি যে আমাদের প্রথম নীতিগত সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের নতুন একটি সংবিধান দরকার। এরপরে সেই সংবিধানে আপনি কি রাখবেন, কি রাখবেন না, সে বিষয়ে আপনি বিতর্ক করেন, সে বিষয়ে আপনি মতামত দেন, সে বিষয়ে সবাই মতামত দেবে, রাজনৈতিক দলগুলো মতামত দিবে, নাগরিকেরা মতামত দিবে, জনগণ মতামত দিবে, সবাই সে বিষয়ে মতামত দিবে। কিন্তু আমাদের নীতিগত অবস্থানে পৌঁছানো দরকার যে আমাদের নতুন একটি সংবিধান দরকার। সেই সংবিধানকে আমরা কিভাবে ঢেলে সাজাবো, কি জিনিস সেখানে থাকবে, কি উপাদান সেখানে থাকবে, আমাদের যে এই যে 53 বছরের যে লম্বা জার্নি, এই জার্নিতে আমাদের যে শিক্ষা, আমাদের যে ভুলগুলো, আমাদের যে সীমাবদ্ধতাগুলো, সেইগুলো আসলে সংস্কারের মাধ্যমে এই সংবিধানে অন্তর্ভুক্ত করার মাধ্যমে দূর করা সম্ভব নয়। সেজন্যই আমরা বলছি আমাদের নতুন একটি সংবিধান দরকার এবং সেই সংবিধানে আমাদের এই ভুল থেকে, আমাদের জার্নি থেকে যে শিক্ষা আমরা নিয়েছি এবং জনগণ এখন নতুন করে যেভাবে চাইছে, সেই ইচ্ছাগুলো, সেই অভিপ্রায়গুলো যেন প্রতিফলিত হয়, সেজন্য আমরা বিতর্ক করতে পারি, সেজন্য আমরা আলোচনা করতে পারি, সেজন্য আমরা মতামত নিতে পারি। রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজ, এমনকি গণভোটেরও আয়োজন করা হতে পারে যে আপনি সংবিধান নতুন করে কিভাবে কি জিনিস দেখতে চান, জনগণকেও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা উচিত বলে আমরা মনে করি। জি, আপনি গণভোটের কথা বলছেন, আমরা এ নিয়ে আরও আলাপ করবো আপনার সঙ্গে, আপনি যুক্ত থাকুন। দর্শক, ভোটের টেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। আলোচনা আছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনার সঙ্গে আলোচনা করছিলাম, নতুন সংবিধানের কথা বলছেন। এই যে নতুন সংবিধান এবং এই সংবিধান প্রণয়নের জন্য আবার আপনারা গণপরিষদের নির্বাচনের দাবি করছেন। আবার এই যে গণপরিষদ নির্বাচনের চাওয়া, এইটির জন্য তো আসলে বিএনপি সহ অন্য রাজনৈতিক দল মনে করছে যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্যই আপনারা হয়তো এই পরিকল্পনা করছেন এবং যার কারণে আপনাদের হয়তো দল গুছানোটা আরও সহজ হবে। আপনার কি মতামত? না, এটি একটি ভুল বক্তব্য বলে আমরা মনে করি। আপনারা দেখেছেন যে নির্বাচন, দেখেন আমি যে এখন যে অনুষ্ঠানটায় অংশগ্রহণ করেছি সেটার নামও কিন্তু নির্বাচনের ট্রেন। এখানে দেখবেন যে আমাদের দেশে নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং আপনি দেখবেন যে নির্বাচন কমিশন তারা কিন্তু গণবিজ্ঞপ্তি জারি করেছে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য। অর্থাৎ এনসিপি নতুন একটি রাজনৈতিক দল হিসেবে সেই বিষয়টিও মাথায় রাখছে এবং সারা দেশে নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী নিবন্ধন পেতে যে সমস্ত প্রস্তুতি তাদের দরকার সেটিও কিন্তু আমরা শুরু করেছি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি না যে আমরা নির্বাচন পেছানোর জন্য বা নির্বাচন দেরিতে হওয়ার জন্য আমাদের কোনো আলাদা এজেন্ডা আছে। আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে নতুন সংবিধান যখন আমরা প্রণয়ন করতে চাই,
এটি আসলে স্বীকৃত পদ্ধতি। কোনো সংসদ, আপনারা জানেন যে কোনো সংসদ নতুন সংবিধান প্রণয়ন করতে পারে না। সংবিধান প্রণয়ন করার জন্য আমাদের গণপরিষদ দরকার, যেটাকে আমরা ইংরেজিতে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলি। অর্থাৎ এই অ্যাসেম্বলি তারা শুধুমাত্র কনস্টিটিউশনকেই, অর্থাৎ একটা গঠনতন্ত্রকে প্রণয়নের জন্যই তারা মিলিত হবে, এবং ঠিক গঠনতন্ত্রটা প্রণীত হয়ে যাওয়ার পরে তারা জনগণকে একটা নতুন সংবিধান উপহার দিয়ে তারা তাদের কাজ সমাপ্ত করবে, এই গণপরিষদ বিলুপ্ত হয়ে যাবে। এরপরে আমরা যেটা বলছি যে এই গণপরিষদ বিলুপ্তির পরেই কিন্তু যে জাতীয় যে সংসদ বা আইনসভা, সেই আইনসভা তাদের কার্যক্রম শুরু করবে। সেজন্য আমরা মনে করছি না যে আমরা আলাদাভাবে নির্বাচনকে কোনোভাবেই প্রলম্বিত করার চেষ্টা করছি, কারণ আমরা নিজেরাও নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যে নির্বাচনী প্রস্তুতি সেটি ইতিমধ্যে শুরু করেছি। আপনারা যে সেকেন্ড রিপাবলিকের দাবি করছেন, অনেকেই বলছেন যে বাংলাদেশ তো আছেই, তাহলে আবার সেকেন্ড রিপাবলিকের প্রয়োজন কেন? এবং এই যে সেকেন্ড রিপাবলিক বা গণপরিষদ নির্বাচন এই যে মুক্তিযুদ্ধের সঙ্গে সাংঘর্ষিক বলেও কেউ কেউ দাবি করছেন, বিষয়টা কি? না, এটি আসলে একটি রাজনৈতিক বক্তব্য বলে আমরা মনে করি। কারণ বাংলাদেশ তো আছেই, বাংলাদেশ তো আমাদের যে আবেগের জায়গা, আমাদের জন্ম কিন্তু একটা রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে আমাদের জন্ম। কিন্তু সেই যে আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে আমাদের মানুষ অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আমাদের মানুষ অংশগ্রহণ করেছিল, সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, সুবিচারের বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, সেটি কিন্তু আমরা হতে দেখিনি গত 53 বছরে। সেটি না হওয়ার কারণেই আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা সেটি কিন্তু বারবার বাধাগ্রস্ত হয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের একটি সংবিধান থাকলেও সেই সংবিধান বারবার স্বৈরতন্ত্র দ্বারা বাধাগ্রস্ত হয়েছে, সামরিক শাসন দ্বারা বাধাগ্রস্ত হয়েছে, এমনকি সাংবিধানিক স্বৈরতন্ত্রও কিন্তু মাথাচাড়া দিয়ে এই সংবিধানের ভিতর দিয়ে জেগে উঠেছে। এরপরে কিন্তু বহুবার আমাদের রক্ত দিতে হয়েছে। আমরা 90-তে রক্ত দিয়েছি, 90-তে গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু সেই অভ্যুত্থানের ফল কিন্তু জনগণ ঘরে তুলতে পারেনি, কারণ আমরা নতুন করে আমাদের রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে পারিনি। এরপরে আবার 24 সালে ছাত্র জনতার যে নেতৃত্বে যে গণ অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মানুষের আবার এই রাষ্ট্রের উপরে মালিকানার নিজের দাবি করার যে একটা মহা সুযোগ তারা নিজেদের জন্য নিজেরা তৈরি করেছে। দেখুন, এই সুযোগটি কিন্তু কোনো রাজনৈতিক দল তৈরি করে দিতে পারেনি। এই সুযোগটি অখ্যাত কয়েকজন ছাত্রের ডাকে মানুষ তাদেরকে নিজেদের নেতা মনে করেছে, তাদের ডাকে নিজেদেরকে আকৃষ্ট করেছে, এবং মানুষের উপরে যে জুলুম চালানো হয়েছে, যে অত্যাচার চালানো হয়েছে, সেগুলোই মানুষের যে মনের যে কষ্ট ছিল, বঞ্চনা ছিল, সেটির একটি ক্ষোভ থেকে মানুষের ভিতরে যে প্রস্ফুটিত যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষারই কিন্তু প্রতিফলন হিসেবে আমরা 24-এর গণ অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানকে আমরা দেখেছি। সেই জায়গা থেকে মানুষ আবার নতুন করে যে আশায় বুক বেঁধেছে, সেটি কিন্তু শুধুমাত্র একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য, অন্য একটা সরকারের পালাবদলের জন্য কিন্তু এই গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়নি। এখানে আপনার এইটার একটা বড় বৈশিষ্ট্য আমি যেটা মনে করি, যে মানুষ তার যে জিনিসগুলো, সেই জিনিসগুলোর উপরে নিজের মালিকানা, রাষ্ট্রের উপরে তার মালিকানা আবার পুনরায় দাবি করার একটি সাহস, একটি সক্ষমতা তৈরি করেছে মানুষ। সেজন্য দেখবেন যে এই গণ অভ্যুত্থানে একক কোনো নেতৃত্ব ছিল না। এই গণ অভ্যুত্থানে সকল মানুষ, সর্বস্তরের মানুষ যার যার জায়গা থেকে অংশগ্রহণ করেছে এবং নিজের আকাঙ্ক্ষাকে জানান দিয়েছে। সেই তাদের আকাঙ্ক্ষাকে আমরা শুধুমাত্র এখন একটা রাজনৈতিক দলের কাছে, সেটা আমিও যদি একটা রাজনৈতিক দলের হই, আমার কাছে একটা বর্গা দেওয়ার মতো বিষয় আর হবে বলে আমরা মনে করি না। কারণ মানুষ এখন আগের থেকে অনেক সচেতন, নাগরিকরাও অনেক বেশি সচেতন। তাদের যে আকাঙ্ক্ষা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জন্ম হয়েছে, সেটির পরিস্ফুটনের জন্যই আসলে ব্যাপক ভিত্তিক সংস্কার দরকার। সেই সংস্কারের আগে এই মানুষ আবার সেই আগের জায়গাগুলোতে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করবে না বলেই আমাদের বিশ্বাস। জি, আপনার বিশ্বাস। আমরা আপনার সঙ্গে এ নিয়ে আরও আলাপ করব, যুক্ত থাকুন। দর্শক দেখছেন ভোটের ট্রেন, নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আলোচনায় আছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, তিনি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব। আমরা যে আলাপ আলোচনায় ছিলাম মুসা ভাই, যে এই যে রাজনৈতিক দলগুলো যে এখন ঐকমত্য কমিশন যে আলাপ আলোচনা করছে, এটার মধ্য দিয়ে একটি জুলাই সনদ যদি স্বাক্ষর হয় এবং এই স্বাক্ষরিত সনদের যা বাস্তবায়ন সেটি তো পরবর্তী নির্বাচিত সরকার করবেই, তাহলে আসলে আবার মানে এখানে গণপরিষদের দাবিটা কেন উঠছে? আমি আবারও একই জিনিস আপনার কাছে জেনে নিতে চাই। জি, এই প্রশ্নটির উত্তর আসলে একটি আইনি বিষয়ের সাথে জড়িত। আপনারা জানেন যে
নতুন যে কথাবার্তা হচ্ছে যে সংস্কারের যে প্রস্তাবগুলো আছে সেই প্রস্তাবনাগুলোতে যে বিষয়গুলোতে সকল রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করবে সেগুলো নিয়ে একটি জুলাই চার্টার গঠিত হবে, যেটির আসলে একটি বাইন্ডিংস এফেক্ট চিন্তা করা হচ্ছে যে রাজনৈতিক দল পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন ভোটের মাধ্যমে তারা এই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য ওয়াদাবদ্ধ থাকবেন জনগণের কাছে। এই জায়গাটিতে আসলে আইনি একটি বিষয় আমি স্পষ্ট করতে চাই যে এই যে একটি জুলাই চার্টারের কথা বলা হচ্ছে এটির আইনি মর্যাদা কি হবে সেটি কিন্তু স্পষ্ট নয়। এটি কোনো সংবিধানও হবে না, এটি কোনো ইন্টারিম কনস্টিটিউশনও হবে না, এটি আলাদা করে কোনো অধ্যাদেশও হবে না। তাহলে শুধুমাত্র একটা কনসেনসাস ছাড়া এটির আইনি আলাদা কোনো বাস্তবতা বা আইনি মর্যাদায় কিন্তু এই জুলাই চার্টার উত্তীর্ণ হতে পারবে না। এটিকে আমরা মানুষকে জবাবদিহিতার জন্য এই প্রশ্নগুলো তাদেরকে বারবার করতে পারবো, রাজনৈতিক দলগুলোকে করতে পারবো যে তুমি তো জুলাই চার্টারে স্বাক্ষর করেছিলে, সেখানে তোমার এই ওয়াদা ছিল। এর বাইরে আমি আইনগতভাবে তাকে কিন্তু বাধ্য করতে পারবো না যে তুমি এটি বাস্তবায়ন করো। আমাদের আইনের জায়গা থেকে যেহেতু আমরা একটা নতুন সংবিধানের কথা বলছি, নতুন সংবিধান প্রণয়নের জন্য অবশ্যই একটি গণপরিষদের দরকার হবে। সেই জায়গায় আমরা স্পষ্ট করে বলছি যে আমাদের একটি গণপরিষদ দরকার। সেই গণপরিষদ নির্বাচিত হওয়ার পরে তারা একটি নতুন সংবিধান প্রণয়ন করবে, প্রণয়ন করার পরে তারা এটি গণপরিষদ বিলুপ্ত হয়ে যাবে। সেই সংবিধানে আমরা যে প্রত্যাশিত যে সংস্কারের চিন্তা ভাবনা করছি রাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে সেগুলোর প্রতিফলিত থাকবে। সেটি যদি আমরা জুলাই চার্টারে একমত হতে পারি তাহলে কেন আমরা নতুন সংবিধানে একমত হতে পারবো না? ঠিক এই জায়গাটিতেই আমাদের এই জায়গাটি ক্লিয়ার হচ্ছে না আমাদের কাছেও, যে জুলাই চার্টারে যদি আমি কোনো একটা রাজনৈতিক দল স্বাক্ষর করতে পারে যে ঠিক এই সংস্কার আমি করব, তো সেই সংস্কার যদি প্রফেসর ইউনূস সাহেব এগিয়ে দিয়ে যান, সেই সংস্কার যদি তিনি অনেক দূর অগ্রসর করে দিয়ে যান, সেই জায়গাটিতে আমাদের আপত্তি থাকার তো কোনো সুযোগ নাই বলে আমি মনে করি। জি, আপনার কাছে ছোট্ট করে শেষে একটি বিষয় জানতে চাই যে জামাত ইসলামী আজকে যে মতামত দিয়েছে সেখানে তারা বলেছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে। জামাত এই বিষয়ে নাগরিক কমিটির বা পার্টির অবস্থান কি? জি, এটি একটি রাজনৈতিক দল হিসাবে জামাত একটি প্রস্তাবনা দিয়েছে, বিএনপিও আলাদা আলাদা প্রস্তাবনা দিচ্ছে, নাগরিক পার্টিরও আলাদা আলাদা প্রস্তাবনা থাকে, অন্যান্য রাজনৈতিক দলেরও প্রস্তাবনা থাকবে, তারপরে হচ্ছে যে জনগণের পক্ষ থেকেও আলাদা নতুন কোনো প্রস্তাবনা থাকবে। এটিকে আমরা এখনো পর্যন্ত একটি প্রস্তাবনা আকারেই দেখছি এবং এটির সম্ভাব্যতা আমরা নিজেদের মধ্যেও এটি যাচাই করে দেখছি যে তাদের এই প্রস্তাবনাটি কতটুকু বাস্তবসম্মত বা সেখানে নাগরিক পার্টি আলাদাভাবে এটা নিয়ে কি মনে করে। ঠিক এই মুহূর্তে আমাদের দলীয় অবস্থানটি আমরা এ ব্যাপারে স্পষ্ট করিনি, কারণ আমরা আমাদের মূল যে জায়গা সেটি আমরা স্পষ্ট করে আবারও স্পষ্ট করতে চাই যে আমাদের নতুন সংবিধান দরকার, সেই নতুন সংবিধানের জন্য নতুন গণপরিষদ দরকার। আর জামাত ইসলাম যে প্রস্তাবনাটা দিয়েছে সেটি কিন্তু গণপরিষদ বা সংবিধান প্রণয়ন সংক্রান্ত নয়, সেটি হচ্ছে একটি রাজনৈতিক ব্যবস্থা সংক্রান্ত প্রস্তাবনা, একটি নির্বাচন সংক্রান্ত প্রস্তাবনা। এরকম বিভিন্ন ধরনের প্রস্তাবনা অনেকের কাছ থেকে আসছে, সবগুলোতেই আমরা যত বেশি প্রস্তাবনা আসবে আমাদের কিন্তু একটি নতুন জায়গায়, ঐক্যমতের জায়গায় বা সুন্দর একটি জায়গায় পৌঁছানোর সম্ভাবনা আমাদের তত বেশি থাকবে। তো সেই জায়গা থেকে আমরা জামাত ইসলামের এই প্রস্তাবনা আকারে স্বাগত জানাচ্ছি, কিন্তু এটির ব্যাপারে আমাদের দলীয় অবস্থান এখনো আমরা স্পষ্ট করছি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি যুক্ত ছিলেন ভোটের ট্রেনে। অনেক আলাপ হলো, আপনারা দাবি করছেন নতুন সংবিধানের এবং গণপরিষদ নির্বাচনের, এবং সেটি ঐক্যমতের ভিত্তিতেই হয়তো সেটি বাস্তবায়ন হবে। আপনি আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আলোচনায় আমরা নির্বাচন, গণপরিষদ এবং সংবিধান নানা ইস্যু নিয়ে আলাপ করেছি। আপনারা যারা ভোটের ট্রেন দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের পর্ব।